এই যে ছেলেকে দেখছেন, সে কোনো সাধারণ ছেলে নয়। কোনোদিন ঘুম থেকে উঠে সে পরিণত হয় বৃদ্ধতে, আবার কোনোদিন ঘুম থেকে উঠে সে পরিণত হয় এক নিষ্পাপ শিশুতে, কোনোদিন আবার ঘুম থেকে উঠে সে পরিণত হয় এক সুন্দরী মেয়েতে। তার জীবনে কেন এই ধোঁয়াশার অন্ধকার? এর শেষটাই বা কোথায়? এর কোনো উত্তর আছে কি ছেলেটার কাছে? বলছিলাম 2015 সালে মুক্তি পাওয়া দি বিউটি ইনসাইড মুভিটির কথা। আইএমডিবিতে রেটিং রয়েছে 7.4 আউট অফ 10 এবং 92% গুগল ইউজাররা মুভিটিকে লাইক করেছে। তাহলে চলুন দর্শক, শুরু করা যাক দি বিউটি ইনসাইড মুভিটির এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় জিন নামের এক ছেলেকে দেখিয়ে। জিন যখন রাতে ঘুমিয়ে পড়ে, প্রতিদিন সকালে উঠে তাকে এক নতুন পরিচয় আর নতুন চেহারার সাথে জীবন পার করতে হয়। মানে রাতে যখন জিন ঘুমিয়ে পড়ে, সকালে উঠে সে বৃদ্ধ হয়ে যায় এবং সারাদিন তাকে বৃদ্ধ হয়ে কাটাতে হয়। আবার যখন রাত আসে, জিন ঘুমিয়ে পড়লে পরের দিন সকালে সে এক সুন্দরী মেয়েতে পরিণত হয় এবং এভাবেই কোনোদিন সে বৃদ্ধ, কোনোদিন নিষ্পাপ শিশু, আবার কোনোদিন সুন্দরী মেয়েতে পরিণত হয়। আর এজন্য তাকে বিভিন্ন বয়সের কাপড় কিনতে হতো। জিন ফার্নিচার ডিজাইনের কাজ করত এবং নিজেই ফার্নিচারগুলো তৈরি করত। জিন তার জীবন নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, কারণ সে নিজেও জানতো না তার জীবনটা আর 10টা মানুষের মতো নর্মাল কবে হবে। জিন তার সব কাজ অনলাইনে করত, কারণ অনলাইনে চেহারা দেখানোর কোনো প্রয়োজন হতো না। জিনের এই গোপন ব্যাপারটা শুধুমাত্র তার মা এবং তার বেস্ট ফ্রেন্ড স্যাং জানতো। স্যাং জিনের সাথেই ফার্নিচার ডিজাইনের কাজ করত। ফার্নিচারগুলো ডেলিভারি দিতে জিন যেতে পারতো না, এজন্য স্যাং ফার্নিচারগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিত। যাই হোক, একদিন স্যাং জিনকে বলে, আজ তুমি এক হ্যান্ডসাম ছেলে হয়ে গেছো, তাহলে চলো আজ বাইরে যাওয়া যাক। স্যাং জিনকে নিয়ে একটি ক্লাবে যায় এবং তারা সেখানে এনজয় করে। ক্লাবে জিন একটি মেয়ের সাথে রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে জিন দেখতে পায় সে বৃদ্ধ হয়ে গেছে। জিন সেখান থেকে বাসায় চলে আসে এবং ল্যাপটপের ক্যামেরায় তার চেহারা বন্দি করে। জিন যখনই বিভিন্ন চেহারার বিভিন্ন বয়সের মানুষ হয়ে যেত, সে তার সব চেহারাগুলো ল্যাপটপের ক্যামেরায় রেকর্ড করে রাখত। জিনের বডি চেঞ্জ হওয়ার ঘটনাটি শুরু হয় আজ থেকে প্রায় 12 বছর আগে। জিনের বয়স যখন 18 ছিল, তখন তার সাথে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল। যাই হোক, এরপরে আমাদের জিনের অতীতের ঘটনাটি দেখানো হয়। একদিন জিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তার চেহারা দেখে, কিন্তু সে চমকে ওঠে, কারণ জিন অন্য এক জাপানি ব্যক্তিতে পরিণত হয়েছিল। জিন তার মায়ের কাছে যায় এবং মাকে সবকিছু খুলে বলে। জিন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে সব কিছু ঠিক হয়ে যাবে। জিনের জীবন থেকে ধীরে ধীরে সব কিছু হারিয়ে যেতে থাকে। তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তার বয়সে সবাই যখন স্কুলে যাচ্ছিল, তখন তাকে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছিল। এরপরে দেখা যায় একদিন স্যাং জিনের বাসায় আসে। আজ জিন এক মধ্যবয়সী জাপানি নারীতে পরিণত হয়েছিল। স্যাং এটা দেখে অনেক হাসতে থাকে। এরপরে রোজ স্যাং জিনের বাসায় আসতে থাকে এবং জিন প্রতিদিন নতুন নতুন মানুষে পরিণত হতে থাকে। একদিন জিন এক সুন্দরী মেয়েতে পরিণত হয়। স্যাং তাকে নিয়ে একটি বারে যায় এবং ড্রিঙ্ক করতে শুরু করে। স্যাং তাকে বলে, আমাদের বন্ধুত্ব প্রায় 15 বছরের কাছাকাছি হয়ে গেছে। আজ তুমি ছেলে থেকে একজন সুন্দরী মেয়েতে পরিণত হয়েছ। তুমি কি আজ মেয়ের শরীর নিয়ে আমার কাছে আসতে পারো? এটা শুনে জিন স্যাংয়ের উপরে অনেক রেগে যায় এবং স্যাংকে বলে, তুমি আমার হাতে মার খেতে না চাইলে এখানে চুপচাপ বসে থাকো। যাই হোক, পরের দিন দেখা যায় জিন পুরুষ হয়ে গিয়েছিল। স্যাং তাকে বলে, আমি যে কোম্পানিতে কাজ করি তারা তোমার ডিজাইন চুরি করেছে। এটা শুনে জিন বলে, আমরা একটি কোম্পানি তৈরি করব এবং কোম্পানির নাম হবে ALX। আমি ফার্নিচারগুলো ডিজাইন করব এবং তুমি ফার্নিচারগুলো কাস্টমারদের কাছে পৌঁছে দেবে। স্যাং তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা ফার্নিচারের শপ খুলে ফেলে এবং তাদের ফার্নিচারগুলো কাস্টমারদের অনেক পছন্দ হতে থাকে। একদিন জিন ফার্নিচার শপে ডিজাইন দেখতে যায়। তখনই সেখানে সু নামের এক মেয়ে আসে। সু ফার্নিচার শপে চাকরি করে। সু জিনকে বলে, আপনার কি ধরনের ফার্নিচার চাই? জিন হেসে বলে, আমার এমন একটি চেয়ার চাই যে চেয়ারে বসলে মনে হবে আমি ঘোড়ার উপরে বসে আছি। এটা শুনে সু তাকে একটি ওয়েবসাইটে চেয়ার দেখায়, যেটা জিনেরই বানানো ওয়েবসাইট ছিল। এটা দেখে জিন হেসে সেখান থেকে চলে যায়। এরপরে থেকে রোজ জিন সুকে দেখার জন্য সেই ফার্নিচার শপে আসতে থাকে। কিন্তু প্রতিদিন জিনের চেহারা বদলে যাবার কারণে সু জিনকে চিনতে পারত না। ধীরে ধীরে জিন সুকে ভালোবাসতে শুরু করে। একদিন যখন জিনের চেহারা হ্যান্ডসাম ছেলের মতো হয়ে যায়, জিন সুর শপে গিয়ে ফার্নিচার কেনার বাহানায় তাকে ডিনারের আমন্ত্রণ জানায়। কিন্তু সু জিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে
জিন তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সু রাজি হয়ে যায়। জিন রেস্টুরেন্ট থেকে খাবার কিনে সুকে তার বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু সু অনেক ঘাবড়ে যায়। তখন জিন একটি কার্ড বের করে তাকে দিয়ে বলে, এটা আমার অ্যাসিস্ট্যান্টের কার্ড, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। যদি এরপরও তোমার আমার সাথে যেতে কোনো সমস্যা থাকে তুমি চলে যেতে পারো। এসব বলে জিন তাকে তার ফার্নিচার ফ্যাক্টরিতে নিয়ে আসে। এখানে এসে সু বুঝতে পারে এটাই এএলএক্স ফ্যাক্টরি, কারণ লোকেরা এএলএক্স ফার্নিচার খুব পছন্দ করত, তাই সুর ফার্নিচার চিনতে কোনো অসুবিধাই হয়নি। এরপরে তারা সেখানে ডিনার করে এবং জিন সুকে বাসায় রেখে আসে। রাতে সু এসএমএস করে জিনকে পরের দিন দেখা করতে বলে, কিন্তু সমস্যাটা এখানেই বেঁধে যায়। যদি জিন ঘুমিয়ে পড়ে তাহলে তার চেহারা চেঞ্জ হয়ে যাবে, আর জিনের চেহারা চেঞ্জ হয়ে গেলে সু তাকে চিনতে পারবে না। এজন্য জিন ঠিক করে প্রতি ঘন্টায় সে অ্যালার্ম দিয়ে রাখবে এবং সারা রাত সে ফার্নিচারের কাজে নিজেকে ব্যস্ত রাখবে। এভাবেই সে সারা রাত ফার্নিচারের কাজে নিজেকে ব্যস্ত রাখে। পরের দিন তারা দুইজন আবার দেখা করে এবং অনেক এনজয় করে। সু তাকে জিজ্ঞাসা করে, তুমি এএলএক্সে কি কাজ করো? জিন তাকে বলে, আমি এএলএক্স ফার্নিচারের ডিজাইন করি। তারা নিজেদের মধ্যে কথাবার্তা শেষ করে বাসায় চলে আসে। জিন বাসায় আসার পরে আজকেও ফার্নিচারের কাজে নিজেকে ব্যস্ত রাখে, কারণ ঘুমিয়ে পড়লেই জিন সুর সাথে আর দেখা করতে পারবে না। পরের দিন তারা আবার দেখা করে। জিন কিছুদিন ধরে রাতে না ঘুমানোর ফলে জিন যখন সুকে বাসে করে ড্রপ করতে যায়, জিন বাসেই ঘুমিয়ে পড়ে। বাস যখন স্টেশনে পৌঁছে যায় জিন তখন জেগে ওঠে। জিন দেখতে পায় সে একজন মধ্যবয়সী লোক হয়ে গেছে। জিন বুঝতে পারে সুর সাথে কাটানোর সময়গুলো তার জীবন থেকে শেষ হয়ে গেছে। জিন অনেক ডিপ্রেশনে পড়ে যায়। জিন ঠিক করে সে সুকে সবকিছু খুলে বলবে, কিন্তু জিন ভাবতে থাকে সু কি তার এই অবাস্তব কথাগুলো বিশ্বাস করবে। পরের দিন সকালে জিন এক সুন্দরী মেয়েতে পরিণত হয়। জিন সুকে গিয়ে বলে তার সাথে যাওয়ার জন্য এবং বলে সে জিন নামের ছেলের ব্যাপারে সব কিছু জানে। জিনের ব্যাপারে কিছু কথা সে তাকে বলতে চায়। এরপরে জিন সুকে সাথে করে নিয়ে আসে তার এএলএক্স ফ্যাক্টরিতে। জিন সুকে তার আলাদা আলাদা চেহারার ভিডিওগুলো দেখায় এবং বলে সে যখন ঘুমিয়ে পড়ে তার চেহারা এবং জেন্ডার চেঞ্জ হয়ে যায়। সু জিনের এসব কথা বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। এরপরে কিছুদিন কেটে যায়, কিন্তু সু জিনকে ভুলতে পারে না। সু সবসময় জিনের ব্যাপারে ভাবতে থাকে। একদিন সু আবার জিনের ফ্যাক্টরিতে তার সাথে দেখা করার জন্য আসে। সেদিন জিন এক জাপানি মেয়েতে পরিণত হয়েছিল। সু তাকে বলে, আজ রাতে আমি তোমার সাথে থাকতে চাই এবং আমি নিজের চোখে তোমাকে চেঞ্জ হতে দেখতে চাই। ঘুমানোর সময় সু তাকে জিজ্ঞাসা করে, এসব কতদিন ধরে তোমার সাথে ঘটছে? সুর কথা শুনে জিন তাকে সব ঘটনা খুলে বলে, যেটা আমি অলরেডি আপনাদেরকে আগেই বলেছি। যাই হোক, তারা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে জিন দেখতে পায় সে এক হ্যান্ডসাম ছেলে হয়ে গেছে। জিন এটা ভেবে অনেক খুশি হয় যে সু সবকিছু জানার পরেও তার সাথে আছে। যাই হোক, তারা দুজন একসাথে সময় কাটাতে থাকে। একদিন সু তাকে এক পার্টিতে ইনভাইট করে, কিন্তু সেদিন জিন এক বৃদ্ধ মহিলাতে পরিণত হয়েছিল, তাই সে পার্টিতে আসতে পারে না। পরের দিন জিন আবার এক ছেলেতে পরিণত হয়। জিন সুকে জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করবে, কিন্তু সু জিনের কথা এড়িয়ে যায়। পরের দিন সু এক ডক্টরের কাছে যায় এবং জিনের ব্যাপারে সব কিছু খুলে বলে। ডক্টর সুর কথা শুনে হেসে বলে তাকে মানসিক রোগীর মেডিসিন নিতে হবে। সু কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে জিন সুকে বাসায় ড্রপ করার সময় তাকে আবার জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করবে। জিনের কথায় সু তাকে বলে, আমি আমার পরিবারকে কি বলবো? এমন একজন ছেলে যে প্রতিদিন নতুন মানুষে পরিণত হয়। আচ্ছা, তুমি বলতে পারবে তোমার পরিচয় কি? সুর কথা শুনে জিন বুঝতে পারে নিজের স্বার্থের জন্য সে সুর জীবনটা নষ্ট করছে। সে সুকে কোনো কিছু না বলে তাকে বাসায় ড্রপ করে দেয়। পরের দিন জিন তার মায়ের সাথে কথা বলছিল। আজকে জিন মেয়ে হয়ে গেছে। জিনের মা জিনকে সব খুলে বলে কেন জিন সবার চাইতে আলাদা। জিনের মা বলে, তুমি একদম তোমার বাবার মতো হয়েছ। তোমার বাবারও তোমার মতো একই রোগ ছিল। তোমার বাবাও ঘুমিয়ে পড়লে বিভিন্ন মানুষে পরিণত হতো। তোমার বাবার সাথে থাকতে থাকতে আমি অসুস্থ মস্তিষ্কের ফেলে দেওয়া এক পরজীব হয়ে গিয়েছিলাম। তোমার বাবা এসব সহ্য করতে না পেরে আমাকে ছেড়ে চলে গিয়েছিল যেন আমি ভালো থাকতে পারি। জিন তার মায়ের কাছ থেকে এসব কথা শুনে ঠিক করে বাবার মতো তারও এমনটাই করা উচিত। জিন সুর সাথে সন্ধ্যায় দেখা করে এবং তাকে বিদায় জানিয়ে চলে যায়। সু বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে। এরপরে 10 মাস কেটে যায়। সু আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। একদিন সুর বস একটি ওয়েবসাইটে সুন্দর চেয়ার দেখায়। সু চেয়ার দেখে বুঝতে পারে এটা জিনের বানানো ডিজাইন। সুর বস তাকে চেয়ারটা অর্ডার করার জন্য বলে। সু বুঝতে পারে সে এতদিন লোকে কি বলবে তার উপর নির্ভর করত, কিন্তু সত্যিকার অর্থেই মনে মনে সে জিনকে অনেক ভালোবাসে। সু ঠিক করে সে জিনকে খুঁজে বের করবে।
এরপরে আমরা জিনকে দেখতে পাই। জিন জিক রিপাবলিক নামের একটি কোম্পানিতে ডিজাইনারের কাজ করত। অন্যদিকে সু জিনের অ্যাড্রেস খুঁজে বের করে সেখানে দেখা করতে যায়, কিন্তু জিন তাকে বলে এখানে জিন নামের কেউ থাকে না। সু তাকে বলে, আমি কোরিয়ার একটি বিশাল ফার্নিচার মার্কেট থেকে এসেছি। সু তাকে রিকোয়েস্ট করে তাকে যেন ভিতরে আসতে দেওয়া হয়। ভেতরে এসে সু দেখতে পায় জিনের আলাদা আলাদা কাপড়, আলাদা আলাদা জুতা এবং ফার্নিচার যেটা জিন তৈরি করত। সু তাকে বলে, আমার কোম্পানির তোমার ডিজাইন অনেক পছন্দ হয়েছে, কিন্তু কোম্পানির অর্ডারের জন্য আমি এখানে আসিনি, আমি এখানে তোমার জন্য এসেছি। জিন, আমি বদলে গেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সুর কথা শুনে জিন বলে, আমার সাথে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। সু বলে, কষ্ট নিয়ে বেঁচে থাকার চাইতে সেটা অনেক ভালো। সু জিনকে সরি বলে এবং বাইরে হাত ধরে হাঁটতে চলে যায়। সু বলে, আমি সেই দিন তোমাকে চেঞ্জ হতে দেখে নিয়েছিলাম এবং এটার জন্যই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এসব বলে সু নিজেই জিনকে বিয়ের প্রস্তাব দেয়। জিন পকেট থেকে সুর জন্য বানানো রিংটা তাকে পরিয়ে দেয় এবং এখানেই এই গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।